বয়স তখন ২৭। যে সময়ের কথা বলছি সেই সময়ে ২৭ বছর মেয়েদের জন্য অবিবাহিত থাকাটা বেশ গর্হিত কাজ ছিল। তার ওপরে যদি সেই মেয়ের বাবা না থাকে তাহলে তো আর কথাই নেই। আমার বাবা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। বাবা মারা যাওয়ার আগে সংসারের হাল ধরেছিলেন বড় ভাই। বাবা রিটায়ার করে গ্রামে চলে গেছেন মাকে নিয়ে। বড় বোনের বিয়ে হয়েছে, বড় ভাই চাকরি করছেন, আর আমরা বাকি ৩ ভাই বোন তখন কেউ কলেজ ডিঙিয়েছি, কেউ বা স্কুল। পড়ালেখার জন্য আমরা শহরেই থেকে গেলাম। আমাদের ৪ ভাই বোনের ছোট্ট সংসার। ছোট ভাইয়া ইউনিভার্সিটিতে, আমিও প্রথম বর্ষে, ছোট বোনটা কলেজে, ছোট ভাইটা বেজায় ফাঁকিবাজ। বাজার আর সংসারের সব কাজ তাই বড় ভাই আর আমি মিলেই করি। বড় ভাইকে বাজারের লিস্ট করে দেওয়া থেকে শুরু করে রান্না বান্না, এমনকি ছোট বোনের পড়ালেখা দেখাশোনাও আমি করি। কেমন করে যেন ধীরে ধীরে আমি বেশ পাকা গিন্নি হয়ে উঠলাম। মা গ্রাম ছেড়ে এসে থাকতে চান না আর। মাঝে মাঝে ডাক্তার দেখাতে আসেন, আবার চলে যান। ঢাকায় নাকি তার দম বন্ধ লাগে। গ্রামেও কিছু জমি জমা আছে, ফসল তোলা আর নানান কাজ। আর্থিকভাবে সেগুলোর ওপরেও আমরা কিছুটা নির্ভরশীল। আমার গিন্নিপোনা দেখে মা প্রতিবারই অবাক হন। তুই আবার ছোট মাছের চচ্চড়ি কবে শিখলি? সজনে ডালনাটা তো বেশ ভালো হয়েছে। মায়ের মুখে এসব শুনলে লজ্জা লাগে আমার। তখন ঠিক নিজেকে কারোর বোঝা মনে হতো না। বড় ভাইকে অনেকটা বাবার মতোই লাগতো। উনি কোনো দিন বাবার অভাব বুঝতে দেন নাই, বরং বাবার সংসারেই বিধি নিষেধ টানাটানি একটু বেশি ছিল। মশফলে পান থেকে চুন খসলেই সমস্যা। ঢাকায় ভাইয়ের সংসারে বরং হাঁপ ছেড়ে বাঁচলাম। ভাইয়ের কাছে অনেক আবদার করা যায়, যদিও আমার চেয়ে ছোট বোন সাথীর আবদার অনেক বেশি। আর আবদার করে ছোট ভাইয়া, আজ পিকনিকে যাবে, কাল শার্ট কিনবে। বড় ভাই কখনো না করেন না, তবে আমি জানি কখন ওনার হাত খালি থাকে, তাই হাত খরচের পয়সা বাঁচিয়ে কিছু টাকা আমিও জমিয়ে রাখি। ভাইকে দুশ্চিন্তা নিয়ে ঘুরতে দেখলে সেই টাকা ম্যাজিশিয়ানের মতন এনে দিই, আর উনি যে ভীষণ অবাক হন আর খুশিও, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। মাথায় হাত বুলিয়ে বলে, তুই যে ঘরে যাবি সেই ঘরে সুখের অভাব হবে না কোনো। ভাইয়াও আমাদেরকে অবাক করে মাঝে মাঝেই বেতন পেয়ে কোনো মাসে সুতির শাড়ি, কখনো কানের দুল কিনে এনে দেন। এভাবে বেশ কিছু বছর গড়িয়ে গেল আমাদের হেসে খেলে নিশ্চিন্তে। ইতিমধ্যে মা ভাইয়ার পিছনে লেগেছে বিয়ে করার জন্য। ভাইয়ার নাকি বয়স বেড়ে যাচ্ছে। ভাইয়া গাঁইগুঁই করে, বিথিকে আগে বিয়ে দিয়ে দিই। মা রাজি হয় না, ওর পড়ালেখা শেষ হওয়ার আগে বিয়ে দেব না। আমরা মহা উৎসাহে মেয়ে দেখা শুরু করি। কিছুদিনের মধ্যেই টের পাই এটা অত্যন্ত কঠিন কাজ। আমার ভাইয়ের সুন্দরের দিকে ভীষণ ঝোঁক। সুন্দর মেয়ে ছাড়া সে বিয়ে করবে না। নিজে কালো, সেই জন্য নাকি ফর্সা মেয়ে হতে হবে। চেহারাও মিষ্টি হতে হবে। অসংখ্য এই হতে হবে সেই হতে হবে মিলাতে গিয়ে আসলেই বেশ কয়েক বছর লেগে গেল মনের মতন পাত্রী পেতে। আমরা তো প্রায় হালই ছেড়ে দিয়েছিলাম। শেষ পর্যন্ত ভালো মতোই বিয়েটা হয়ে গেল। বিয়ের আগে আমার বান্ধবী নীরার মা ভয় দেখিয়েছিল, ভাইয়ের বউ আসলে সংসারে টিকতে পারবে না, তোমাদের 2 বোনের এখন হোস্টেল দেখা দরকার। মা হোস্টেলের খরচ দিতে পারবে তো? আমি আবছা হাসি। আমার বিশ্বাস হয় না, আবার মনটাও জানি খারাপ হয়। ভাবি আমার অল্প বড়, বড় লোকের আহ্লাদি মেয়ে, কাজকর্ম পারে না একদমই। তবে মনটা খারাপ না মনে হলো। সংসারের দায়িত্ব সেই আমার কাঁধেই রয়ে গেল। ভাইয়া সকালে অফিসে যায়, ভাবি ঘুম থেকে ওঠে 11টায়। আমি ততক্ষণে ভাইয়াকে নাস্তা দিয়ে দুপুরের রান্না শেষে হয়তো ক্লাসে। নীরার মা খালাম্মা যে ভয়টা দেখিয়েছিলেন সেটা ধীরে ধীরে কেটে যাচ্ছিল। ভাবি আলগাভাবে থাকে, মনে হয় না আমাদেরকে সে সংসারে অবাঞ্ছিত ভাবে। কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায়। এতটুকু বাসা, বেডরুম ছিল 2টো। একটা ওদেরকে ছেড়ে দেওয়ার পর বোনেদের জায়গা হলো ছোট বেডরুমটাই,
আর ছোট ভাইয়ের জায়গা হলো বসার ঘরে। প্রপার ড্রয়িং রুম নেই। ভাবির বড়লোক আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আসলে লজ্জায় পড়ে যায়। ভাবির খরচের হাতও সাংঘাতিক। দামি রেস্টুরেন্টে খাওয়া, ঘুরতে যাওয়া এসব করতে গিয়ে ভাইয়া ফতুর। ভাবি ভাইয়ার চেয়ে বয়সে অনেক ছোট, ও কিছু বলতেও পারে না। আমি শুধু বুঝতে পারি ভাইয়ার কষ্ট আর দুশ্চিন্তাটা। একদিন আমাকে আর ছোট ভাইয়াকে ডেকে বলল, আমি বিদেশে একটা ভালো সুযোগ পেয়েছি, অনেক টাকা বেতন, যাওয়ার কথা ভাবছি, কিন্তু তোদেরকে রেখে কিভাবে যাই বুঝতে পারছি না। ভাইয়াকে খুব অপরাধী মনে হচ্ছিল। আমার তখন ফাইনাল শেষ, ফলাফলের অপেক্ষা করছি। আমি ওকে সাহস দিলাম, তোমরা যাও ভাইয়া, তোমাদের একটা ভবিষ্যৎ আছে না? তুমি তো অনেক দিন করলে, আমি চাকরির চেষ্টা করছি, কিছু একটা হয়ে যাবে। আর ছোট ভাই তো আছেই। বড় ভাই যে ছোট ভাইয়ের ওপর খুব একটা ভরসা পায় না সেটা আমরা সবাই জানি। মুখে খালি বলল, টাকা পয়সা নিয়ে ভাবিস না, যা লাগে আমি পাঠাবো। বিথি, একটু চা দে তো। আমি উঠে যেতে যেতে শুনলাম বড় ভাই ছোট ভাইকে বলছে, বিথির বিয়ের জন্য চেষ্টা করছি, দেখি আমার যাওয়ার তো এখনো মাস চারেক আছে, কিছু করতে পারি কিনা। আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে গেলাম। ছোট ভাই বলল, লিসাদের বাসা থেকেও বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে, বিথির বিয়েটা হয়ে যাক, তাছাড়া তোমার একটা চাকরিও তো লাগবে। লিসার বাবা তো বলেই দিয়েছে বেকার ছেলের কাছে বিয়ে দেবে না। মা ঢাকায় চলে আসলো, আমাকে একের পর এক পাত্রপক্ষ দেখতে যাচ্ছে। হালকা গোলাপি থেকে আকাশি নীল, সালোয়ার কামিজ থেকে শাড়ি, বাসা থেকে রেস্টুরেন্টের আলো আঁধারি, কোনো পরিবর্তনই কোনো লাভ হলো না। কালো মেয়েকে বিয়ের জন্য কেউ পছন্দ করলো না। হ্যাঁ, এই কারণেই আমার বয়স 27 হলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেউ চেষ্টা করতে বাদ দেয়নি, কথা শোনাতেও। অতি বড় ঘরনি না পায় ঘর। কেউ বলল, বয়স অনেক বেড়ে গেছে, এত পড়ালেখা শিখিয়ে কি হলো? আমি বসে বসে খালি ভাবি, আসলেই তো এই জীবনে কেউ সিরিয়াসলি প্রেমেও পড়ল না। ছোট ভাইয়ার বন্ধুরা আসতো, বাসায় ওদের অগাধ যাওয়া আসা। আমার ইউনিভার্সিটির বন্ধুরাও কতজন কত সময় কত ইঙ্গিত করেছে আবাসে। ডাগর কালো চোখ নিয়ে তো বিজু ভাই কবিতাও লিখে ফেললো। শাহেদ কত চেষ্টা করেছে একলা পেতে ঘুরতে, কিন্তু না, সেরকম সিরিয়াস কেউ মনে হয় নাই। আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখি, গরমটা তো বেশ, চোখ দুটোও। আমি সাজতেও পারি দারুণ। তবে সত্যি বলতে কি, কালো রং ছাড়াও চেহারাটাও আমার বিশেষ কিছু না। বোঁচা নাক, এই বড় কপাল। আমার সাথে ভাব জমাতে গিয়ে বরং সাথীর প্রেমে পড়ে গেল সোহেল। সাথীর আর 2 বছর বাকি ইউনিভার্সিটি শেষ হতে, আর সোহেল তো ইতিমধ্যেই মামার ব্যবসায় ঢুকে পড়েছে। আজ আমার বিয়ে হলে কাল ওদের বিয়ে হবে। এর মধ্যে আরও 2টো কাণ্ড ঘটে গেল। 1, আমি স্কুলে চাকরি পেয়ে গেলাম, আর 2, ছোট ভাইয়াও একটা চাকরি পেয়ে গেল। চাকরি পেয়ে লিসাকে আংটি পরিয়ে বিয়ের ডেটও ঠিক করে আসলো। কেমন করে যেন মাকে রাজি করিয়েছিল, বড় ভাইকে জানায়নি। মা এমনিতেই ওর প্রতি একটু দুর্বল। বড় ভাইয়ের বিদেশ যাওয়ার আর 1 মাস বাকি, ছোট ভাইয়ের বিয়ের বাকি 3 সপ্তাহ। লিসাকে আমার কখনোই খুব একটা সুবিধের লাগে না। ও যে এসেই আমাদেরকে বাসা থেকে তাড়াবে কোনো সন্দেহ নেই। আমাদের 3 জনের ঘুম নেই, আমি, মা আর বড় ভাই। সাথীও মনে হয় খুব চিন্তিত। একদিন ওর বান্ধবী তুলিকে বলতে শুনেছি, আমি হোস্টেলে যেতে পারবো না, আপুর বিয়ে না হলে আমাকে বিয়ে দেবে না বাসার কেউ। তেমন দেখলে আমি আর সোহেল কাজী অফিসে বিয়ে করব। ও বলেছে মেস থেকে এসে একটা বাসা ভাড়া করব। আপু মনে হয় না রাজি হবে, না হলে ওকেও নিয়ে নিতাম সঙ্গে। আমার মরে যেতে ইচ্ছে করে সোহেলকে নিয়ে। একসময় যে আমিও স্বপ্ন দেখেছিলাম, সেগুলো অবশ্য এখন সদূর স্মৃতি। এখন আমার নিজেকে আসলেই সবার বোঝা মনে হয়, মা বড় ভাইয়ের বোঝা। এমনকি আমার জন্য ছোট ভাই, লিসা, সাথী, সোহেল, ওরাও কেউ জীবন শুরু করতে পারছে না। এতগুলো মানুষ। আজ বিকেলে যে ছেলেটা আমাকে দেখতে গেছে
তাকে আমার খারাপ লাগেনি। যদিও আমি মাস্টার্স পাশ করা ঢাকা ইউনিভার্সিটি থেকে, আর এই ছেলে কলেজে বিএ পাশ করেছে, নিজ ব্যবসার চেষ্টা করছে, রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে, বই পড়ে, ভদ্র মনে হলো। কালো মেয়ে বিয়ে করতে ছেলের বা তার পরিবারের আপত্তি নেই, তবে একটা কিন্তু আছে। ব্যবসার পুঁজি বাবদ লাখ দুয়েক টাকা চাই ওর বাবা মা, আর কোনো চাওয়া পাওয়া নেই। আমাকে আগে এই কথাটা জানানো হয় নাই, তাহলে হয়তো আমি যেতাম না। পাশের ঘরে মা আর বড় ভাই কথা বলছে, ভাবিও আছে। আমি গিয়ে দরজায় দাঁড়ালাম, মনের সব শক্তি জড়ো করে ক্ষীণ কণ্ঠে বললাম, এই বিয়ে আমি করব না। আমি তো চাকরি পেয়েছি, একটা হোস্টেলে উঠে যাই, আর সাথীকে তোমরা বিয়ে দিয়ে দাও। আমার কথা শুনে মা আর বড় ভাই তাকালো। দুজনের চোখেই গভীর কষ্ট। মা কিছু একটা বলতে গেল, বড় ভাই থামিয়ে দিল। আর একটু ভেবে দেখি, তুমিও ভাবো, তোমার মতের বিরুদ্ধে কিছু হবে না। লক্ষ্য করলাম বড় ভাই আমাকে তুমি বলছে। সেই রাতে মা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, হাসপাতালে নিতে হলো। বারান্দায় দাঁড়িয়ে আছি আমরা ভাই বোনেরা। সেই অল্প আলোতে আমাকে একা ডেকে বড় ভাই বলল, তোর কাছে সারা জীবন আমি কিছু চাই নাই। আমি জানি তুই কতখানি ম্যাচিওর। তোকে আর সাথীকে বিয়ে না দিয়ে আমি যেতে পারবো না, আর এই বেতনে আমি চলতে পারছি না কিছুতেই। মায়ের কথা আর আমার কথা ভেবে তুই রাজি হয়ে যা। ছেলেটা সব দিক দিয়ে ভালো, তোর সাথে রুচিও মিলবে খুব। বাবা মাকে না করতে পারছি না এই একটা ব্যাপারে। আর টাকাটা ওর বাবা মা নিচ্ছে না, তোদের সংসারই লাগবে। তোকে আর সাথীকে একসাথে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে যেতে পারি। আমি ওনাকে না করতে পারলাম না। আমাদের দুই বোনের বিয়ে হয়ে গেল একসাথেই পরের সপ্তাহতেই। সেটা আজ থেকে অনেক বছর আগের কথা। আমার স্বামী বাদল বা তার পরিবার আমাকে কখনোই অসম্মান করে নাই, বা অন্য 10 জনের মতন তারা আর পরে কখনো যৌতুকের জন্য কোনো বায়না করে নাই, চাপও দেয় নাই। তারা তাদের কথা রেখেছে। বাদল বিয়েতে পাওয়া 2 লাখ টাকা আর কিছু টাকা দিয়ে একটা ফার্মেসি খুলেছে। ধীরে ধীরে ওর ব্যবসার অনেক উন্নতি হয়েছে। আমি যেমন স্বামী চেয়েছিলাম ও সেরকমই, কিন্তু আমাদের মাঝে আর কখনো সেই টাকাটা নিয়ে কোনো কথা হয় নাই। আর কয়েকদিন পরে আমার মেয়ে আশনার বিয়ে। বাদল চেয়েছিল ওদের হানিমুনের জন্য টিকিট আর রিসর্ট বুকিং দিতে, ওর বরকে একটা গাড়ি উপহার দিতে। আমি কড়া গলায় বলেছি, না, আমার মেয়ে বিক্রির জন্য নয়। আমার দাম ছিল 2 লক্ষ টাকা, কিন্তু আমার মেয়ে অমূল্য। আমার কথা শুনে ভীষণ অবাক হয়ে তাকিয়েছিল বাদল। ওর চোখে আমি দেখেছি এক রাস গ্লানি আর কষ্ট, যেই গ্লানি আমি বয়ে বেড়াচ্ছি অনেক বছর ধরে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।